সাহেব, আপনার ৮০ টাকা হয়েছে। আরে বাচ্চা, আমাদের থেকে টাকা নিবি তুই? তুই জানিস না আমরা কে? সাহেব, আমার দাদি অসুস্থ, টাকা তো আমি নেবই। তোর সাহস কি করে হলো আমাদের কাছে টাকা চাওয়ার? আমাদের থেকে টাকা নিবি তুই? চল তোকে জেলে ঢুকিয়ে দিই। আরে, এই ভিডিও কে ভাইরাল করে দিল? এখন তো আমাদের চাকরি গেল। এখন আমাদের কে বাঁচাবে? কলকাতার বড়বাজারের ভিড়ভাট্টাপূর্ণ রাস্তায় একটা ছোট রিকশা ধীরে ধীরে এগোচ্ছিল। এই রিকশাটি চালাচ্ছিল মাত্র ১০ বছরের এক রোগা পাতলা ছেলে অরণ্য। তার ছোট ছোট হাত রিকশার ভারী প্যাডেলগুলো খুব কষ্টে সামলাচ্ছিল। আজ সন্ধ্যায় ৩ জন পুলিশ সদস্য তার থেকে জোর করে ৫০০ টাকা কেড়ে নিয়েছিল এবং তাকে এতটাই নির্দয়ভাবে মেরেছিল যে তার শরীরে নীলাভ দাগ পড়ে গিয়েছিল। কিন্তু কে জানত যে এটি সেই সন্তান যাকে সুপ্রিম কোর্টের সবচেয়ে সম্মানিত বিচারক অমিতাভ চ্যাটার্জি গত ৮ বছর ধরে কেঁদে কেঁদে খুঁজছেন। যখন এই সত্য সামনে এলো, তখন সেই পুলিশদের শ্বাস আটকে গেল। তারা কাঁপা গলায় বলল, এখন ওপরওয়ালাই আমাদের বাঁচাতে পারেন। প্রবল বৃষ্টির ফোঁটা রিকশার ছোট ত্রিপালের ওপর বাজছিল। অরণ্য তার পুরনো ঝুড়িতে রাখা ৫০ টাকার দিকে তাকিয়ে চিন্তিত ছিল। সন্ধে ৬টা বেজে গিয়েছিল এবং এখনও পর্যন্ত সে মাত্র ৩ জন যাত্রী নিয়েছিল। তার ছেঁড়া কাপড় বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গিয়েছিল, কিন্তু সে হার মানতে রাজি ছিল না। রিকশা চাই সাহেব, রিকশা চাই, সে তার দুর্বল গলায় বারবার চিৎকার করছিল। রাস্তায় চলাচলকারী মানুষ তাকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছিল। কারও সেই ছোট বাচ্চাটির প্রতি কোনো খেয়াল ছিল না, যে তার অসুস্থ দাদির ওষুধের জন্য রিকশা চালাচ্ছিল। রেড লাইটে অরণ্য রিকশা দাঁড়িয়েছিল যখন ৩ জন পুলিশের নজর তার উপর পড়ল। প্রধান পুলিশ হেড কনস্টেবল বিক্রম সিং তার ২ সঙ্গী কনস্টেবল সন্দীপ আর কনস্টেবল অশোকের সাথে পানের দোকানের পাশে দাঁড়িয়েছিল। তাদের উর্দিতে বৃষ্টির ফোঁটা চিকচিক করছিল, কিন্তু তাদের চোখে ছিল দুষ্টুমির ছটা আর মুখে নিষ্ঠুরতার ভাব। দেখো, এই ছোট বাচ্চা রিকশা চালাচ্ছে, কেননা এর থেকে বিনামূল্যে সাওয়ারি করে নেওয়া যাক, বিক্রম তার সঙ্গীদের ব্যঙ্গ করে বলল। বাকি ২ পুলিশ সদস্য শয়তানি হাসি হাসতে লাগল। আরে ছোট, এদিকে আয়, বিক্রম অরণ্যকে ইশারা করল। অরণ্যর চোখে আশার আলো ফুটে উঠল। সে তক্ষুনি তার রিকশা নিয়ে তাদের কাছে গেল। সাহেব, কোথায় যাবেন? মাত্র ২০ টাকা কিলোমিটার, অরণ্য বিনম্রভাবে বলল। বিক্রম আর তার ২ সঙ্গী রিকশায় বসে পড়ল। রিকশাটি ছোট ছিল এবং এই ৩ জন হঠাৎ বসে পড়ায় অরণ্যর অবস্থা আরও খারাপ হয়ে গেল। তার পক্ষে এত ভারী ওজন টানা খুব কঠিন হচ্ছিল, কিন্তু তবুও সে প্যাডেল মারতে থাকল। চল, জোরে চালা রে, সন্দীপ চিৎকার করে বলল। সাহেব, আমি চেষ্টা করছি, অরণ্য কাঁপা গলায় বলল। ২ কিলোমিটার যাওয়ার পর তারা এক নির্জন গলিতে থামল। যখন অরণ্য টাকা চাইল, তারা জোরে জোরে হাসতে লাগল। আরে ছোট, আমাদের কাছে টাকা চাইছিস? বিক্রম অহংকার করে বলল। আমরা পুলিশ, ছোট বাচ্চারা পুলিশের থেকে টাকা চায় না। অরণ্যর চোখে জল এসে গেল। সাহেব, আমার দাদি খুব অসুস্থ, আমার ওষুধের জন্য টাকা চাই, অন্তত ৬০ টাকা তো দিয়ে দিন, সে কাঁদতে কাঁদতে বলল। বিক্রমের মুখ রাগে লাল হয়ে গেল। এখনও বকবক করছিস? চল ভাগ এখান থেকে, সে রাগে বলল। অরণ্য তাদের পা জড়িয়ে ধরল। সাহেব, অর্ধেক টাকাই দিয়ে দিন প্লিজ সাহেব। তখনই বিক্রম রেগে গিয়ে অরণ্যর বুকে জোরে লাথি মারল। বাচ্চাটি মাটিতে পড়ে গেল। সন্দীপ তার কানে সজোরে থাপ্পড় মারল। চলে যায় এখান থেকে, না হলে থানায় বন্দি করে দেব, অশোক হুমকি দিল। বিক্রম তার পকেট থেকে ৫০ টাকাও কেড়ে নিল। এটা আমাদের পাওনা, তারা হাসতে হাসতে বলল। পাশের চা দোকানের এক কাকু দেখলেন এবং বললেন, সাহেব, ও মাসুম বাচ্চা, ও টাকা ফেরত দিয়ে দিন। কিন্তু তাকেও মার খেতে হলো। বিক্রম তার মুখেও থাপ্পড় মারল। তোর সাহস কি করে হলো পুলিশকে আটকানোর? অরণ্য ভয় পেয়ে গেল এবং কাঁদতে কাঁদতে নিজের রিকশা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু এই পুলিশরা জানত না যে বাচ্চাটিকে তারা এতটা নিষ্ঠুরভাবে মেরেছে সে অন্য কেউ নয়, বরং দেশের সবচেয়ে বড় বিচারকের নিজের রক্ত। ৮ বছর আগে যখন এই বাচ্চাটি মাত্র ২ বছরের ছিল, তখন কলকাতার একটি শপিং মলে নিজের বাবার থেকে হারিয়ে গিয়েছিল। সুপ্রিম কোর্টের বিচারক অমিতাভ চ্যাটার্জি নিজের ছেলে অরণ্যকে তখন থেকে এখনও পর্যন্ত খুঁজছেন। তিনি প্রাইভেট ডিটেকটিভ রেখেছেন, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছেন, টিভিতে আবেদন করেছেন, কিন্তু কোনো হদিশ মেলেনি। আজ যে বাচ্চাটি এই পুলিশদের সামনে অসহায় ছিল, সে তারই আদরের ছেলে ছিল, যাকে তিনি প্রতিদিন মনে করেন। আর এখন সে যে দাদির সাথে থাকে, তিনি তার আসল দাদি ছিলেন না, বরং তাকে শুধুমাত্র পালনকারী দাদিমা লক্ষ্মী দেবী ছিলেন, যিনি এক হারিয়ে যাওয়া মাসুম বাচ্চাকে কাঁদতে দেখে আশ্রয় দিয়েছিলেন এবং ৮ বছর ধরে লালন পালন করছিলেন। ৮ বছর আগের কথা, বিচারক অমিতাভ চ্যাটার্জি তার স্ত্রী সুস্মিতা চ্যাটার্জি আর ২ বছরের ছেলে অরণ্যর সাথে কলকাতার এক বড় মলে গিয়েছিলেন।
দিনটি রবিবার ছিল এবং বিচারক অমিতাভ চ্যাটার্জি ভেবেছিলেন নিজের ছোট ছেলের সাথে কিছুটা সময় কাটাবেন। অরণ্য তখন সবেমাত্র হাঁটতে শিখেছিল। তার ছোট ছোট পদক্ষেপগুলো ডগমগিয়ে কিন্তু দৃঢ়ভাবে সামনে এগোচ্ছিল। মলে রকমারি রঙিন দোকান ছিল, খেলনা, জামা কাপড়, বই এবং না জানি আরও কত কি। বাচ্চাটি সব দেখে খুব খুশি হচ্ছিল। তার ছোট আঙুল তার বাবার আঙুলে জড়িয়েছিল। বিচারক অমিতাভ চ্যাটার্জি একটি বইয়ের দোকানে থামলেন। তিনি তার ছেলের জন্য কিছু বই কিনতে চেয়েছিলেন। দোকানদার বিভিন্ন বাচ্চাদের বই দেখাচ্ছিল, রঙিন ছবির বই, গল্পের বই, ধাঁধার বই, আরও কত কিছু। অমিতাভ চ্যাটার্জি তার ছেলেকে জিজ্ঞেস করছিলেন, কি চাইবে বাবা, এই বইটা না এই খেলনাটা? অরণ্য খুশিতে হাততালি দিচ্ছিল। সে সব জিনিসই চাইছিল। বই বাছার চক্করে অমিতাভ চ্যাটার্জির মন অন্যদিকে চলে গেল। তিনি তার ছেলের আঙুল ছেড়ে দিলেন যাতে 2 হাত দিয়ে বই তুলে দেখতে পারেন। এটা কেমন আর ওটা কেমন, তিনি দোকানদারকে জিজ্ঞেস করছিলেন। অরণ্য তার পায়ের কাছেই দাঁড়িয়েছিল। সেও বইগুলো দেখছিল। হঠাৎ তার নজর মলের অন্যদিকে একটি খেলনার দোকানের উপর পড়ল। সেখানে বড় বড় টেডি বিয়ার রাখা ছিল, যা বাচ্চাটিকে ডাকছিল। 2 বছরের মাসুম বাচ্চা ধীরে ধীরে তার বাবার থেকে দূরে চলে যেতে লাগল। তার ছোট ছোট পদক্ষেপ টেডি বিয়ারের দিকে বাড়ছিল। অমিতাভ চ্যাটার্জি তখনও বই দেখছিলেন। তার মনে হয়েছিল বাচ্চাটি তার কাছেই আছে। বাবা, এই বইটা কেমন? তিনি পেছন ফিরে বললেন, কিন্তু অরণ্য সেখানে ছিল না। শুরুতে তার মনে হলো বাচ্চাটি দোকানের কোনো কোণে লুকিয়ে আছে। অরণ্য, কোথায় আছো? অমিতাভ চ্যাটার্জি ডাক দিলেন, কিন্তু কোনো সাড়া এলো না। তার শ্বাস দ্রুত হতে লাগল। অরণ্য, তিনি জোরে চিৎকার করলেন। দোকানদারও অস্থির হয়ে গেল। স্যার, বাচ্চা কোথায় গেল? তারা পুরো দোকান খুঁজে ফেললেন, কিন্তু অরণ্যকে কোথাও পাওয়া গেল না। অমিতাভ চ্যাটার্জির বুক দ্রুত ধরফর করতে লাগল। তিনি দোকান থেকে বাইরে বেরোলেন। অরণ্য, কোথায় তুমি? তার গলায় ভয় ছিল। মলে হাজার হাজার মানুষ ছিল, চারদিকে ভিড় ছিল, শোরগোল ছিল। অমিতাভ চ্যাটার্জি এক দোকান থেকে অন্য দোকানে দৌড়াতে লাগলেন। আপনি কি একটা ছোট বাচ্চা দেখেছেন, 2 বছরের, নীল শার্ট পরা? তিনি সবার কাছে জানতে চাইছিলেন। কিছু মানুষ বলতো, না স্যার। কেউ বলতো, এখানে তো অনেক বাচ্চা আছে। কিছু মানুষ সাহায্য করার চেষ্টা করল। কেমন দেখতে, কখন হারিয়েছে? কিন্তু কোনো সঠিক তথ্য পাওয়া গেল না। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। মল বন্ধ হওয়ার সময় হয়ে আসছিল। অমিতাভ চ্যাটার্জি কাঁদছিলেন। তার গলা বসে গিয়েছিল। অরণ্য, বাবা এখানে আছে, ফিরে এসো। তিনি প্রতিটি গলি, প্রতিটি কোণ তন্ন তন্ন করে খুঁজছিলেন। মলের সিকিউরিটিকে জানালেন, পুলিশকে ফোন করলেন, কিন্তু অরণ্য উধাও হয়ে গিয়েছিল। রাত হয়ে গেলেও সে পাওয়া গেল না। অমিতাভ চ্যাটার্জির স্ত্রী সুস্মিতাও কাঁদছিলেন, আমার বাচ্চা কোথায়, আমার অরণ্য কোথায়? অন্যদিকে 2 বছরের অরণ্য খেলনার দোকান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। টেডি বিয়ারের কাছে গিয়ে সে সেটাকে ধরার চেষ্টা করছিল। খেলনার দোকানের মালকিন, এক মধ্যবিত্ত মহিলা অনিতাজি, দেখলেন যে একটা ছোট্ট বাচ্চা একা ঘুরছে। বাবা, তোমার মা বাবা কোথায়? তিনি জিজ্ঞেস করলেন। অরণ্য তখনও কথা বলতে পারত না ঠিকমতো, সে শুধু কাঁদছিল। অনিতাজি চিন্তিত হয়ে পড়লেন। তিনি আশেপাশে দেখলেন, কোনো মা বাবাকে দেখা গেল না, যারা তাদের বাচ্চাকে খুঁজছেন। কার বাচ্চা এটা, কার বাচ্চা? তিনি চিৎকার করতে থাকলেন, কিন্তু কেউ এলো না। মল বন্ধ হওয়ার সময় হয়ে গেল। দোকানদাররা তাদের জিনিসপত্র গুছিয়ে নিতে লাগলেন। অনিতাজি বুঝতে পারছিলেন না এই বাচ্চাটিকে নিয়ে কি করবেন। কাছেই এক ছোট চায়ের দোকান চালানো এক বয়স্ক মহিলা এটা দেখলেন। তিনি লক্ষ্মীদেবী নামে পরিচিত ছিলেন। তার আসল নাম লক্ষ্মী ছিল, কিন্তু সবাই তাকে দাদিমা বলত। কি ব্যাপার বেটি? লক্ষ্মীদেবী অনিতাজিকে জিজ্ঞেস করলেন। এই বাচ্চাটা হারিয়ে গিয়েছে, এর মা বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, অনিতাজি জানালেন। লক্ষ্মীদেবী অরণ্যকে দেখলেন। সে কাঁদছিল, ক্ষুধার্ত ছিল, ভয় পেয়েছিল। লক্ষ্মীদেবীর বুক ফেটে গেল। তার নিজের কোনো সন্তান ছিল না। তার স্বামীর মৃত্যু অনেক বছর আগে হয়ে গিয়েছিল। তিনি একাকী ছিলেন। মলে ছোট চায়ের দোকান চালিয়ে নিজের গুজরান করতেন। রাত হয়ে গিয়েছে, কাল আবার খুঁজব। আজ একে আমার বাড়ি নিয়ে চলি, লক্ষ্মীদেবী বললেন। অনিতাজিরও এটাই সঠিক মনে হল। লক্ষ্মীদেবী অরণ্যকে নিজের ছোট ঘরে নিয়ে গেলেন। তিনি তাকে খাবার খাওয়ালেন, দুধ খাওয়ালেন, পরিষ্কার কাপড় পরালেন। বাচ্চাটি কিছুটা শান্ত হল। লক্ষ্মীদেবী তাকে নিজের বিছানায় শুলিয়ে দিলেন। কাল ওর মা বাবা পাওয়া যাবে, তিনি ভাবছিলেন। অমিতাভ চ্যাটার্জিও নিজের ছেলেকে খোঁজার জন্য সব রকম সম্ভব চেষ্টা করছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ রাখলেন, পুলিশকে নির্দেশ দিলেন, পুরো কলকাতায় তালাশ করলেন, খবরের কাগজে বিজ্ঞাপন দিলেন, টিভিতে আবেদন করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত দুজনের একে অপরের খোঁজ পাওয়া গেল না। বছর কাটতে লাগল, অরণ্য বড় হতে লাগল। 3 বছর, 4 বছর, 5 বছর। লক্ষ্মীদেবী তাকে খুব স্নেহে পালন করলেন, তাকে পড়ানোর চেষ্টা করলেন, ভালো সংস্কার দিলেন। অরণ্য লক্ষ্মীদেবীকে খুব ভালোবাসত। সে জানত যে দাদিমা তার আসল দাদি নয়, কিন্তু তার জন্য দাদিমাই সব কিছু ছিল। যখন অরণ্যর বয়স 8 বছর হল, তখন লক্ষ্মীদেবীর শরীর খারাপ হতে শুরু করল। প্রথমে ছোটখাটো অসুখ ছিল, পরে তা গুরুতর হয়ে গেল। ডাক্তার জানালেন যে তার ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার আছে, নিয়মিত ওষুধ খেতে হবে। লক্ষ্মীদেবীর ছোট চায়ের দোকান থেকে হওয়া আয় কমে গেল, ওষুধের খরচ বেড়ে গেল। 10 বছর বয়স হতে হতে অরণ্য সিদ্ধান্ত নিল যে সে দাদিমাকে সাহায্য করবে। দাদিমা, আমি কাজ করব, আপনার ওষুধের টাকা নিয়ে আসব, সে বলল। লক্ষ্মীদেবী না করলেন। তুই এখনো ছোট বাবা, পড়াশোনা কর। কিন্তু অরণ্য জেদ করছিল। শেষমেশ লক্ষ্মীদেবীকে মানতে হলো। একদিন অরণ্য রাস্তায় গেল, সেখানে এক রিকশাচালক ভাইয়ের সাথে দেখা হলো। ভাইয়া, আমার কাজ চাই। রিকশাচালক তার কথা শুনল। তুই কেন কাজ করতে চাস? অরণ্য তার পুরো কাহিনী শোনাল। রিকশাচালকের মন গলে গেল। বাবা, আমার কাছে তো কোনো কাজ নেই, কিন্তু যদি তুই চাস তাহলে আমি তোকে আমার পুরনো রিকশাটা দিয়ে দিচ্ছি, তুই এটা দিয়ে লোক বহন করতে পারিস। অরণ্যর চোখে উজ্জ্বলতা এলো। কিন্তু ভাইয়া, আমার কাছে রিকশা কেনার টাকা নেই। রিকশাচালক বলল, ঠিক আছে বাবা, তুই এটা নিয়ে যা, যা আয় হবে তার আধা তুই রাখবি আর আধা আমায় দিয়ে দিবি। অরণ্য খুশি হয়ে গেল। সে প্রতিদিন রিকশা চালাতে যেতে লাগল। বড় বাজার, শিয়ালদহ, যে কোনো জায়গায় গিয়ে যাত্রী বহন করত। যে টাকা পেত তা দিয়ে লক্ষ্মীদেবীর ওষুধ আনত। লক্ষ্মীদেবী তার নাতির ওপর খুব গর্বিত ছিলেন। কতটা বুদ্ধিমান আমার ছেলে! কিন্তু আজ যা ঘটেছিল তা অরণ্যর জন্য সবচেয়ে খারাপ দিন ছিল। পুলিশরা তাকে খুব নিষ্ঠুরভাবে মেরেছিল, টাকাও কেড়ে নিয়েছিল। এখন সে কি মুখ নিয়ে দাদিমার কাছে যাবে, কিভাবে বলবে যে আজ ওষুধ আনতে পারিনি? অরণ্য টলমল পায়ে নিজের ছোট ঘরে পৌঁছল। তার শরীর ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল, কাপড় ছেঁড়া ছিল। লক্ষ্মীদেবী নিজের বিছানায় শুয়ে তার অপেক্ষা করছিলেন। অরণ্যকে দেখেই তিনি চমকে উঠলেন। বাবা, এ কি দশা তোর? লক্ষ্মীদেবী ঘাবড়ে গিয়ে উঠে বসলেন। অরণ্যর অবস্থা দেখে তার চোখে জল এসে গেল। দাদিমা, আজ কিছু খারাপ লোকের পাল্লায় পড়েছিলাম, অরণ্য ক্ষীণ গলায় বলল। সে লক্ষ্মীদেবীর কাছে মিথ্যে বলতে পারত না। সে পুরো ঘটনা জানালো, কিভাবে পুলিশরা তাকে রিকশায় বসিয়ে টাকা দেয়নি এবং তারপর তাকে নির্দয়ভাবে মেরেছে। লক্ষ্মীদেবী শুনে কেঁদে ফেললেন। তিনি অরণ্যকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তার মনে হলো তিনি নিজের ছেলের রক্ষা করতে পারলেন না। যে সময় পুলিশরা অরণ্যকে মারছিল, ঠিক সেই সময় ওই গলিতে এক সাংবাদিক রাহুল বোস পুরো ঘটনাটি রেকর্ড করছিল। সে স্থানীয় নিউজ চ্যানেল কলকাতা আপডেটের জন্য কাজ করত। আজ সে অন্য কোনো খবরের জন্য ওই এলাকায় এসেছিল, কিন্তু যা কিছু সে দেখল তা তাকে নাড়িয়ে দিল। সে তার ক্যামেরায় পুরো ঘটনা বন্দি করেছিল, কিভাবে 3 জন পুলিশ এক 10 বছরের মাসুম বাচ্চার থেকে বিনামূল্যে রিকশা সাওয়ারি করল, টাকা দিল না এবং তারপর তার সাথে মারপিট করল। রাহুল বোসের মন ভারী হয়ে গিয়েছিল। সে অরণ্যর পিছু নিয়েছিল, দেখেছিল যে বাচ্চাটি কিভাবে কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে গিয়েছে। এই ঘটনা দেখানো উচিত, সে ভাবল। মানুষের জানা উচিত আমাদের পুলিশ কেমন। পরের দিন সে অরণ্যর বাড়িতে গেল। লক্ষ্মীদেবীর ঝুপড়ি দেখে রাহুল বোস বুঝতে পারল যে এটি কতটা গরিব পরিবার। লক্ষ্মীদেবী বিছানায় শুয়েছিলেন, তার পাশে অরণ্য বসেছিল। আমি রাহুল বোস, একজন সাংবাদিক, সে নিজের পরিচয় দিল। কাল তোমার নাতির সাথে যা হয়েছে আমি তা দেখেছি। লক্ষ্মীদেবী আর অরণ্য দুজনেই ভয় পেয়ে গেল। সাহেব, আমরা কোনো ভুল করিনি, অরণ্য বলল। না বাবা, তুমি কোনো ভুল করনি, ভুল তো ওই পুলিশরা করেছে, রাহুল বোস বলল। আমি তোমাদের সাহায্য করতে চাই। রাহুল লক্ষ্মীদেবীর সাথে কথা বলল। লক্ষ্মীদেবী জানালেন যে এই বাচ্চাটি তার নিজের নয়। 8 বছর আগে কলকাতার এক মলে পাওয়া গিয়েছিল, তখন থেকে তিনি একে পালন করছেন। রাহুল বোসের কাছে পুরো কাহিনীটি খুব আকর্ষণীয় মনে হলো। একদিকে পুলিশদের নিষ্ঠুরতা, অন্যটিকে এক বৃদ্ধা মহিলার ত্যাগ, আর মাঝখানে এক মাসুম বাচ্চার সংগ্রামের কাহিনী। এটি অনেক বড় খবর, সে ভাবল। সে পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট তৈরি করল, ভিডিওটি এডিট করল, একটি প্রভাবশালী শিরোনাম লিখল। 10 বছরের বাচ্চা অসুস্থ দাদিমার ওষুধের জন্য রিকশা চালায়।
পুলিশরা বিনামূল্যে সাবারি করে নির্দয়ভাবে মারল। এটি ছিল শিরোনাম। রাহুল বোস ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করল, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায়। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল কিভাবে বিক্রম অরণ্যকে লাথি মেরেছিল, কিভাবে বাকি পুলিশরা তার সাথে মারপিট করেছিল। ভিডিও আপলোড হতেই তোলপাড় শুরু হয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় আগুন লেগে গেল। মাত্র কিছু মিনিটের মধ্যেই হাজার হাজার মানুষ ভিডিওটি দেখল। লাইক, শেয়ার, কমেন্টের বন্যা বয়ে গেল। মানুষ রাগে মন্তব্য করছিল, এটা কেমন পুলিশ, লজ্জার বিষয়, এই পুলিশদের তক্ষুনি চাকরি থেকে বের করা উচিত। এই বাচ্চাটা কতটা সাহসী, সরকারের উচিত এর ওপর তক্ষুনি ব্যবস্থা নেওয়া। 1 ঘন্টায় ভিডিওটি লাখ লাখ ভিউ পেল, 2 ঘন্টায় এটি ট্রেন্ডিংয়ে চলে এলো। মিডিয়া চ্যানেলগুলোর নজর এর ওপর পড়ল। প্রতিটি বড় নিউজ চ্যানেল এই খবরটি দেখাতে লাগল। পুলিশের নিষ্ঠুরতার শিকার হল 10 বছরের বাচ্চা। রিকশা চালিয়ে টাকা দেয়নি, বাচ্চাকে মারল। মাসুম বাচ্চার সাথে অমানবিকতা। প্রতিটি চ্যানেলে এটাই আলোচনা হচ্ছিল। স্থানীয় স্তরেও হাঙ্গামা শুরু হয়ে গেল। মানুষ রাস্তায় নেমে এলো, আমাদের বিচার চাই, পুলিশের নিষ্ঠুরতা বন্ধ করো স্লোগান উঠছিল। ছাত্র সংগঠনগুলো প্রদর্শন করল, মহিলা সংগঠনগুলো মোর্চা বের করল। সবার একটাই দাবি ছিল এই পুলিশদের কঠোর শাস্তি দেওয়া হোক। এদিকে ওই 3 জন পুলিশের অবস্থা খারাপ হয়ে গেল। হেড কনস্টেবল বিক্রম সিং, কনস্টেবল সন্দীপ আর কনস্টেবল অশোক উপলব্ধি করল যে তারা বড় বিপদে ফেসে গিয়েছে। তাদের পরিবারের সদস্যদেরও লজ্জা পেতে হচ্ছিল। প্রতিবেশীরা তাদের খারাপ নজরে দেখছিল। মিডিয়া এই পুলিশদের পুরো বায়োগ্রাফি খুঁজে বের করল। বিক্রম সিংয়ের এটি প্রথম ভুল নয়, আগেও অনেক অভিযোগ এসেছে, দুর্নীতির অভিযোগও আছে। মিডিয়া জানালো যে এই পুলিশরা আগেও গরিব মানুষদের বিরক্ত করত, দোকানদারদের থেকে জোর করে খাবার খেত, টাকা দিত না। ভিডিও এখন জাতীয় স্তরে ভাইরাল হয়ে গিয়েছিল। অন্য রাজ্যের মানুষও এটি দেখছিল। আন্তর্জাতিক মিডিয়াও এর উপর রিপোর্ট করল। ইন্ডিয়া পুলিশ ব্রুটালিটি অন 10-year-old রিক্সা পুলার এর মতো হেডলাইন বিদেশি খবরের কাগজে ছাপা হলো। ভারতের ভাবমূর্তি খারাপ হচ্ছিল। এদিকে সুপ্রিম কোর্টের বিচারক অমিতাভ চ্যাটার্জি নিজের চেম্বারে একটি গুরুত্বপূর্ণ কেসের ফাইল পড়ছিলেন। রাতের সময় ছিল যখন তার স্টাফ তাকে এই ভিডিওটি দেখালো। স্যার, এই ভিডিওটি খুব ভাইরাল হচ্ছে, আপনার দেখা উচিত। ভিডিও দেখে অমিতাভ চ্যাটার্জির রক্ত টকবগিয়ে ফুটল। এটি কেমন বর্বরতা, এক 10 বছরের বাচ্চার সাথে এমন ব্যবহার! কিন্তু যখন অমিতাভ চ্যাটার্জি ভিডিওর পরের অংশ দেখলেন, যেখানে লক্ষ্মীদেবী বলছিলেন যে এটি আমার নাতি নয়, এটি তো আমি মলে পেয়েছিলাম, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। যখন অমিতাভ চ্যাটার্জি এই কথা শুনলেন, তিনি রাগে চিৎকার করে উঠলেন। তিনি তক্ষুনি তার টিমকে ফোন করলেন। আমি চাই তক্ষুনি সেই বাচ্চা আর তার দাদিমার কাছে পৌঁছানো হোক, যা সাহায্য প্রয়োজন তা করা হোক। কারণ অমিতাভ চ্যাটার্জি বুঝে গিয়েছিলেন যে এটি হতে না হতে তার নিজের ছেলেই হতে পারে, যে 8 বছর আগে হারিয়ে গিয়েছিল। তিনি নিজের স্ত্রী সুস্মিতাকেও ফোন করলেন। সুস্মিতা, তুমি তক্ষুনি এখানে এসো, আমার মনে হয় অরণ্য পাওয়া গিয়েছে। পরের দিন সকালে অমিতাভ চ্যাটার্জির টিম তক্ষুনি অরণ্যর বাড়িতে পৌঁছল। টিম লিডার সাগনিকা সেন লক্ষ্মীদেবীর ঝুপড়ি দেখে অবাক হয়ে গেল। এতটা দারিদ্র্যের মধ্যে এক বৃদ্ধা মহিলা আর এক ছোট বাচ্চা কিভাবে গুজরান করছে? লক্ষ্মীদেবী বিছানায় শুয়েছিলেন, অরণ্য তার কাছে বসেছিল। কালকের মারের কারণে তার শরীর এখনও ব্যথা করছিল। আমি সাগনিকা সেন। সাগনিকা নিজের পরিচয় দিল। বিচারক অমিতাভ চ্যাটার্জি স্যারের টিম থেকে আমাদের আপনার ঘটনার কথা জানা গিয়েছে। বিচারক সাহেব আপনাদের সাহায্য করার জন্য পাঠিয়েছেন। লক্ষ্মীদেবী আর অরণ্য দুজনেই ঘাবড়ে গেল। সাহেব, আমরা কোনো ভুল করিনি, অরণ্য ভয় পেয়ে বলল। না বাবা, তুমি কোনো ভুল করনি, ভুল তো ওই পুলিশরা করেছে, সাগনিকা অরণ্যকে বোঝালো। বিচারক সাহেব খুব রেগে আছেন, তিনি তোমাকে সাহায্য করার নির্দেশ দিয়েছেন। সাগনিকা লক্ষ্মীদেবীর অবস্থা দেখল। তিনি খুব দুর্বল মনে হচ্ছিল। সে তক্ষুনি অমিতাভ চ্যাটার্জিকে জানালো যে লক্ষ্মীদেবীর শরীর খুব খারাপ। অমিতাভ চ্যাটার্জি তক্ষুনি নির্দেশ দিলেন, লক্ষ্মীদেবীকে তক্ষুনি শহরের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে যাও। ঠিক আছে স্যার। দাদিমা, আপনাকে তক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। লক্ষ্মীদেবী হাত জোর করলেন। সাহেব, আমাদের কাছে টাকা নেই, হাসপাতালের খরচ কিভাবে হবে? সাগনিকা বলল, আপনাকে টাকার চিন্তা করার দরকার নেই, বিচারক সাহেব সব ব্যবস্থা করে দিয়েছেন। তারা অ্যাম্বুলেন্স ডাকল।
লক্ষ্মীদেবীকে কলকাতার সবচেয়ে বড় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে লক্ষ্মীদেবীর পুরো চেকআপ হলো। ডাক্তাররা জানালেন যে তার অবস্থা গুরুতর, ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার ছাড়াও হৃৎপিণ্ডেও সমস্যা আছে, তক্ষুনি চিকিৎসা শুরু করতে হবে। শ্রাবণিকা সব পেপার ওয়ার্ক করালো। লক্ষ্মীদেবীকে প্রাইভেট রুম দেওয়া হলো, উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলো। অমিতাভ চ্যাটার্জির ফোন এলো, তক্ষুনি ওই পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তার টিম বলল, ঠিক আছে স্যার। তৎক্ষণাৎ ওই 3 জন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হলো। হেড কনস্টেবল বিক্রম সিং, কনস্টেবল সন্দীপ আর কনস্টেবল অশোককে তক্ষুনি সাসপেন্ড করে দেওয়া হলো। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করা হলো। সাগনিকা সেন প্রতিদিন হাসপাতালে এসে লক্ষ্মীদেবী আর অরণ্যর খোঁজ খবর নিত। বিচারক সাহেবের বক্তব্য হল, আপনাদের কোনো কিছুর অভাব হওয়া উচিত নয়। সে লক্ষ্মীদেবীকে বলল। সে অরণ্যর সম্পর্কে আরও তথ্য নিল। এই বাচ্চাটিকে আপনি কিভাবে পেয়েছিলেন? লক্ষ্মীদেবী পুরো কাহিনী শোনালেন। কিভাবে 8 বছর আগে মলে এই বাচ্চাটিকে হারিয়ে যাওয়া অবস্থায় পাওয়া গিয়েছিল, কিভাবে তিনি এর মা বাবাকে খোঁজার চেষ্টা করেছিলেন, কিভাবে কোনো হদিশ মেলেনি, কিভাবে তিনি একে নিজের নাতি মেনে পালন করেছিলেন। সাগনিকার কাছে এই কাহিনী খুব আকর্ষণীয় মনে হলো। সে তক্ষুনি অমিতাভ চ্যাটার্জিকে ফোন করল এবং পুরো কথা জানালো। স্যার, এই বাচ্চাটি এই মহিলার নিজের ময়। 8 বছর আগে মলে হারিয়ে যাওয়া অবস্থায় পাওয়া গিয়েছিল। অমিতাভ চ্যাটার্জির হৃৎপিণ্ড দ্রুত ধরফর করতে লাগল। 8 বছর আগে কোন মল? স্যার, কলকাতার সাউথ সিটি মল, সাগনিকা জানালো। অমিতাভ চ্যাটার্জির শ্বাস ফুলে উঠতে লাগল। 8 বছর আগে তিনি ওই মলে গিয়েছিলেন। ওই মলেই তার ছেলে হারিয়ে গিয়েছিল। সাগনিকা, তুমি তক্ষুনি ওই বাচ্চার একটা ছবি পাঠাও, আর এটাও খুঁজে বের করো যে তার শরীরে কোনো চিহ্ন আছে কি না। সাগনিকা তক্ষুনি অরণ্যর ছবি অমিতাভ চ্যাটার্জিকে পাঠালো। ছবি দেখেই অমিতাভ চ্যাটার্জির জ্ঞান হারানোর দশা হলো। এটি সেই মুখই ছিল যাকে তিনি 8 বছর ধরে খুঁজছিলেন। সেই চোখ, সেই নাক, সেই ঠোঁট। কিন্তু এখনও তার পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না। সাগনিকা, ওর শরীরে কোনো চিহ্ন আছে? তিনি কাপা গলায় জিজ্ঞেস করলেন। সাগনিকা লক্ষ্মীদেবীকে জিজ্ঞেস করল, দাদিমা, এই বাচ্চার শরীরে কোনো জন্মের চিহ্ন আছে? লক্ষ্মীদেবী বললেন, হ্যাঁ মা, এর বাঁ হাতের কবজিতে একটা ছোট কালো দাগ আছে, আর পিঠেও একটা তিল আছে। সাগনিকা তক্ষুনি ফোনে এই কথা অমিতাভ চ্যাটার্জিকে জানালো। অমিতাভ চ্যাটার্জি চিৎকার করে উঠলেন, এটা আমার ছেলে, এটা আমার অরণ্য। তিনি কাঁদতে লাগলেন। 8 বছরের যন্ত্রণা, 8 বছরের অপেক্ষা, 8 বছরের খোঁজ আজ শেষ হলো। তার ছেলে পাওয়া গিয়েছে। কিন্তু কি অবস্থায় পাওয়া গিয়েছে? এক গরিব ঝুপড়িতে রিক্সা চালিয়ে পুলিশদের মার খেয়ে। সাগনিকা, আমি তক্ষুনি আসছি। কাউকে কিছু বলবে না, না বাচ্চাকে না ওই মহিলাকে। আমি নিজে এসে সবকিছু সামলাবো, অমিতাভ চ্যাটার্জি বললেন। তিনি তক্ষুনি নিজের গাড়ির জন্য বেরোলেন। নিজের স্ত্রী সুস্মিতাকেও সাথে নিয়ে নিলেন। গাড়িতে অমিতাভ চ্যাটার্জি শুধু নিজের ছেলের কথা ভাবছিলেন। আমার বাচ্চা এত কষ্ট সহ্য করছিল, আর আমি জানতামই না। সে রিক্সা চালিয়ে নিজের লালন পালনকারী মহিলার ওষুধের টাকা জোড়াচ্ছিল। কত সংস্কারী বাচ্চা। তার চোখে জল ছিল। সাথে সাথে তিনি সেই বৃদ্ধা মহিলার কথাও ভাবছিলেন, যিনি কোনো স্বার্থ ছাড়াই তার ছেলেকে পালন করেছিলেন। ওই মহিলা আমার মায়ের থেকে কম নয়। তিনি আমার ছেলেকে নিজের নাতি মেনে পালন করেছেন। আমি তার কিভাবে কৃতজ্ঞতা স্বীকার করব? এদিকে কোর্টে ওই 3 জন পুলিশের বিরুদ্ধে শুনানি শুরু হয়ে গিয়েছিল। ম্যাজিস্ট্রেট ভিডিওর প্রমাণ দেখলেন, সাক্ষীদের বয়ান শুনলেন। রাহুল বসু নিজের বয়ান দিল, আমি নিজের চোখে দেখেছি যে কিভাবে এই 3 পুলিশ মিলে এক 10 বছরের বাচ্চাকে নির্দয়ভাবে মেরেছে। বিবাদী পক্ষের উকিল বলল, মাই লর্ড, আমার মক্কেন পুলিশ আধিকারিক, হতে পারে যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু ম্যাজিস্ট্রেট বললেন, ভিডিও পরিষ্কার, এতে কোনো ভুল বোঝাবুঝি নেই, এটি স্পষ্টভাবে পুলিশের নিষ্ঠুরতা। প্রসিকিউশনের উকিল বললেন, মাই লর্ড, এটি শুধু একটি বাচ্চার সাথে মারপিটের নয়, এটি আমাদের সিস্টেমের ব্যর্থতা। মাসুম বাচ্চার সাথে এতটা নিষ্ঠুরতা শুধু এই জন্য যে সে নিজের পরিশ্রমের টাকা চেয়েছে। কোর্টরুমে প্রচুর ভিড় ছিল। মিডিয়া, স্থানীয় মানুষ, অ্যাক্টিভিস্ট সবাই এসেছিলেন। সবাই বিচারের দাবি করছিলেন। কোর্টের বাইরেও মানুষের ভিড় ছিল। বিচার দেরিতে এলেও আসা উচিত। ম্যাজিস্ট্রেট বললেন, এটি গুরুতর বিষয়, আমি এই আসামিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠাচ্ছি। এদিকে অমিতাভ চ্যাটার্জি হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন। সাগনিকা সেন তার অপেক্ষা করছিল। স্যার, বাচ্চা আর ওই মহিলা প্রাইভেট রুমে আছেন। অমিতাভ চ্যাটার্জির হাত কাঁপছিল। 8 বছর পর তিনি নিজের ছেলের সাথে দেখা করতে যাচ্ছিলেন। রুমের দরজার কাছে পৌঁছে অমিতাভ চ্যাটার্জি থেমে গেলেন। ভেতর থেকে অরণ্যর গলা শোনা হচ্ছিল, দাদিমা, এখন আপনাকে ওষুধের চিন্তা করতে হবে না। ডাক্তার সাহেব বলেছেন যে আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। অমিতাভ চ্যাটার্জির চোখে জল এসে গেল। তার ছেলে কতটা সংস্কারী হয়ে গিয়েছিল।
তিনি ধীরে ধীরে দরজা খুলে ভেতরে গেলেন। অরণ্য তাকে দেখল। আঙ্কেল, আপনি কে? সে জিজ্ঞেস করল। অমিতাভ চ্যাটার্জি ওই বাচ্চাটিকে দেখে কেঁদে ফেললেন। এটি সেই বাচ্চাটিই ছিল যাকে তিনি 8 বছর ধরে খুঁজছিলেন। বাবা, অমিতাভ চ্যাটার্জি কিছু বলতে পারছিলেন না। লক্ষ্মীদেবী জিজ্ঞেস করলেন, আপনি কে বাবা? অমিতাভ চ্যাটার্জি লক্ষ্মীদেবীর পা ছুঁলেন। আমি বিচারক অমিতাভ চ্যাটার্জি, আর এটি, তিনি অরণ্যর দিকে তাকিয়ে থেমে গেলেন, এটি আমার ছেলে। লক্ষ্মীদেবী আর অরণ্য দুজনেই অবাক হয়ে গেল। কি মানে? লক্ষ্মীদেবী জিজ্ঞেস করলেন। অমিতাভ চ্যাটার্জি পুরো কাহিনী শোনালেন, কিভাবে 8 বছর আগে মলে তার ছেলে হারিয়ে গিয়েছিল, কিভাবে তারা তাকে খুঁজতে থেকেছিলেন। আপনি আমার ছেলেকে নিজের নাতি বানিয়ে পালন করেছেন, আমি আপনার কিভাবে কৃতজ্ঞতা জানাব? অমিতাভ চ্যাটার্জি বললেন। অরণ্য এখনও বুঝতে পারছিল না। আঙ্কেল, কিন্তু আমার বাবা তো এখানে নেই, আর আমার দাদিমা তো এই যে। সে লক্ষ্মীদেবীর দিকে ইশারা করল। অমিতাভ চ্যাটার্জি অরণ্যকে জড়িয়ে ধরলেন। বাবা, আমি তোমার বাবা, কিন্তু এই দাদিমা তোমার দ্বিতীয় দাদি, যিনি তোমাকে পালন করেছেন। লক্ষ্মীদেবী কাঁদছিলেন। বাবা, এই বাচ্চা আমার জীবন, কিন্তু এখন যখন ওর আসল বাবা পাওয়া গিয়েছে তো। অমিতাভ চ্যাটার্জি বেটে থামিয়ে দিলেন। দাদিমা, আপনিও আমার মা, আপনি আমার ছেলেকে পালন করেছেন, এখন আমরা সবাই একসাথে থাকব। কিন্তু বাবা, আমি এক গরিব মহিলা, লক্ষ্মীদেবী বললেন। অমিতাভ চ্যাটার্জি বললেন, দাদিমা, আপনি গরিব নন, আপনার কাছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ আছে, এক সত্য মন। আপনি আমার ছেলেকে 8 বছর পর্যন্ত পালন করেছেন, এখন আপনার সেবা করা আমার কর্তব্য। এই সময় সুস্মিতা চ্যাটার্জিও হাসপাতালে পৌঁছে গেলেন। অরণ্যকে দেখে তিনি কেঁদে ফেললেন। আমার বাচ্চা, আমার অরণ্য। তিনি অরণ্যকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। অরণ্য বুঝতে পারছিল না যে কি হচ্ছে। এই আন্টিকে? বাবা, ইনি তোমার মা, অমিতাভ চ্যাটার্জি বললেন। ধীরে ধীরে অরণ্য সবকিছু বুঝতে পারল। পরের দিন এই খবর মিডিয়ায় চলে এলো। সুপ্রিম কোর্টের বিচারক 8 বছর পর ফিরে পেলেন হারানো ছেলে। বাচ্চা রিকশা চালিয়ে জীবনযাপন করছিল। এই শিরোনাম প্রতিটি খবরের কাগজে ছাপা হলো। টিভি চ্যানেলগুলোতে ক্রমাগত এর আলোচনা হচ্ছিল। মানুষের মধ্যে এই খবর চাঞ্চল্য ছড়িয়ে দিল। যে পুলিশরা অরণ্যকে মেরেছিল তারা ভয়ে কাঁপছিল। আমরা সুপ্রিম কোর্টের বিচারকের ছেলেকে মেরেছি। বিক্রম সিং জেলে কাঁদছিল। এখন তো আমাদের আর রক্ষা নেই। এদিকে আদালতে পুলিশদের মামলার শুনানি চলছিল। এখন যখন জানা গিয়েছিল যে অরণ্য সুপ্রিম কোর্টের বিচারকের ছেলে, তখন মামলা আরও গুরুতর হয়ে গেল। মিডিয়ার নজর এই কেসের ওপর ছিল। বিক্রম সিং আর তার সঙ্গীদের উকিল ক্ষমা চাওয়ার চেষ্টা করল, কিন্তু সরকারি উকিল বললেন এই লোকগুলো এক মাসুম বাচ্চার সাথে নিষ্ঠুরতা করেছে। ম্যাজিস্ট্রেট বললেন, আমি এদের দোষী সাব্যস্ত করছি। হেড কনস্টেবল বিক্রম সিংকে 2 বছরের জেল কারাদণ্ড শোনানো হলো। বাকি দুজনকে 1 বছর করে জেল কারাদণ্ড দেওয়া হলো। জরিমানার টাকা অরণ্য আর লক্ষ্মীদেবীকে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। খবর শুনে মানুষের মধ্যে খুশির জোয়ার বয়ে গেল। বিচার হয়েছে, পুলিশরা শাস্তি পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ বিচার